যেই পাকিস্তানিদের হাত রক্তে লাল ছিল, সেই রক্তে লাল হাতে মিষ্টি বিতরণ করেছে তার সন্তান জয় হয়েছে ঢাকাতে। যে তারা গুন্ডামি করবে না, দখল করবে না, আমার লোককে হত্যা করবে না, লুট করবে না, কারা করবে? তারেক সিদ্দিকরা ঢাকায় ছিল, লুটপাট করেছে। একটা ভারত থেকে, আমার তো ভারতেও ফ্রেন্ড আছে, তারা একটা আর্টিকেল পাঠিয়েছে, তারেক সিদ্দিকীর নানা অর্থাৎ আইবি রহমানের মা, তারেক সিদ্দিকীর মার, সরি আইবি রহমানের বাবা তারেক সিদ্দিকীর মার বাবা, যে ঢাকা ইউনিভার্সিটি যে প্রিন্সিপাল না কি ছিল, প্রফেসর, তার মামা হলো ফরিদ, পসিবলি তার ছেলে মানুষ ধরে ধরে এনে সামরিক বাহিনীদের আর্মির হাতে হত্যাকাণ্ড ঘটাতো। তার মানে কি, এই গুন্ডাতন্ত্রটা তখনই ছিল সব একসাথে, এগুলো সব আসবে ডকুমেন্ট সহ। আওয়ামী লীগ অ্যাকচুয়ালি আমি যতটুকু বইটই যতটুকু পড়ি বা ইতিহাস সম্পর্কে যতটুকু জানি বা আপনারা যতটুকু বলেন, তাতে বোঝাই যায় যে আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবেই মানে দখল, লুটপাট, গায়ের জোরে বিশ্বাসী, ষড়যন্ত্রের মাধ্যমে ষড়যন্ত্র, লুটপাট, গায়ের জোর, এগুলো তাদের পলিটিক্স এর মূল বিষয়। কল্যাণ শহীদ, আমাদের সঙ্গে আরেকজন অতিথি যোগ দেবেন একটু পরে। তার আগে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে সেনাবাহিনীতে বেশ কিছু পদোন্নতি হয়েছে, বেশ কিছু নতুন পোস্টিং হয়েছে, গুরুত্বপূর্ণ পোস্টিং, লাইক আরডকের পোস্টিং, কিউএমজির পোস্টিং সহ মিলিটারি সেক্রেটারি পোস্টিং, সব মিলিয়ে কি মনে করছেন সেনাবাহিনীর এই যে পরিবর্তনটা? পরিবর্তন তো এখন যা মনে হচ্ছে মাদার অফ মাফিয়া টেলিফোন, আমাদের টেলিফোন কথোপকথনের মাধ্যমে সেনাবাহিনীর সেনাপ্রধান যে চাকরিরত আজিজ, সে তো সব চরিত্র বলে দিল, যত দুর্নীতি, যত হত্যাকাণ্ড, গুম ইত্যাদি, প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তারেক সিদ্দিক, জিয়া, সবার নাম বলে দিল, ডিজিএফআই। সেটার পর থেকে একটা টাগ অফ ওয়ার চলছিল, কে কাকে হটাতে পারে, কিন্তু কেউ কাকে হটাতে পারছে না তো, বিকজ সবাই জড়িত। আজিজ, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যখন আপনি প্রথম যখন টেলিফোন যে ফাঁসটা করলেন, টেলিফোন আলাপ, তখন প্রশ্ন করেছিলেন যে আজকের পরে কি তারেক নাম কি যেন, আজিজের চাকরি থাকবে? আপনার মনে আছে প্রশ্নটা? আমি তখন বলেছিলাম আমি জানি না, তবে চাকরি থাকারই কথা, বিকজ আজিজ তো মরণ কামড় দিবে। আজিজ যদি সেনাবাহিনী থেকে বের হয়ে বাইরে যায়, তাকে জনগণই মেনে ফেলবে, বিএনপি, জামাত বা আওয়ামী লীগ দিয়ে কথা না, সাধারণ জনগণ, যে তুমি আমাদের গণতন্ত্র হত্যা করেছো শেখ হাসিনার সাথে মিলে। হ্যাঁ, শেখ হাসিনাকেও যদি রাস্তায় ফ্রি পায় একই কাজ হবে, ফ্রি এক সময় করে ফেলবে জনগণ, চিন্তা করেন না। তখন আমি বলেছিলাম যে চাকরি খাওয়া তো সোজা না, বিকজ সবাই এক রসুনের যে ওই জিনিসটা একসাথে। সো তারপরেও হাসিনা চেষ্টা করেছে, পারেনি। এই যে আপনি বলছিলেন, আমরা খবর ছিল যে তাকে ডাকবে গণভবনে, তারপর কিছু একটা করবে, ওই ব্যবস্থা ছিল, কিন্তু আমরা বলার পরে তারপরে অন্য পদ্ধতি নিয়েছে। এবং এই যে পোস্টিং গুলো, এগুলো কিন্তু আগেই দিয়েছিল আজিজ, সেগুলো স্যাংশন করেনি, অ্যাপ্রুভাল দেয়নি, এখন দিয়েছে। তো আপনি মনে করেন না এতে শেখ হাসিনার পরাজিত? ইটস এ গেম। শেখ হাসিনা এগুলো তো শয়তান, বেসিক্যালি রক্তর মধ্যে শয়তানি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন আজিজ সাহেব বিজয়ী হয়েছেন, প্রধান বিজয়ী হয়েছেন, শেখ হাসিনা একটু ব্যাকফুটে আছেন। কিন্তু শেখ হাসিনার যে কৌশল আমরা দেখেছি, বিভিন্ন সময় দেখেছি, তাতে আসলে এই বিষয়টি একটু অন্য কিছুই ইঙ্গিত করে। তার মধ্যে দেখেন আবার তারেক সিদ্দিক বাটপারটা চলে আসছে লন্ডনে। এই বাটপার কিন্তু গতবারও আসছিল। এই বাটপারের আরেকটা ইতিহাস বলি, আপনার 2014-15 তার খুব খারাপ অবস্থা চলছিল সেনাপ্রধানের সাথে, তখনকার আইকিবি বাটপারটাকে পাত্তা দিত না। তো একদিন আমাকে বলেই ফেলেছে, ওই যে বললাম না উড়া চিঠি লিখেছে, স্যার আপনি প্রাইম মিনিস্টারকে বলেন, আকবর বা এই চিফের বিরুদ্ধে লেখার দরকার কি? তো ওটার জন্য তো আমাকে এফেক্টেড করলো। তারপরে সে লিখে বললো যে না, এ বেশি বেড়ে গেছে, তো সেটা প্রকাশ করলো। এক সময় at one stage he told me যে দেখো আমি কবে সালারি চাকরি থেকে তুমি পিএইচডি করতেছো, তোমার লন্ডনে চলে যাবো পিএইচডি করতে। মানে তখন ফ্রাস্ট্রেশনটা ছিল, বুঝতে পেরেছেন? অর্থাৎ সে এদের হলো লুটপাট করে, হত্যা করে হলো এক্সক্লুসিভ ক্ষমতা এরা এনজয় করতে জানে। আজিজের তারেক সিদ্দিকের মাধ্যমে লুটপাটটা হচ্ছিল না, আজিজের সাথে লুটপাট হচ্ছে। আজিজ যখন দেখলো কি ব্যাপার, 100% তো খেয়ে ফেলে,
যেমন আমার ব্যবসার 100% মানে উইদাউট ইনভেস্টমেন্ট খেয়ে ফেলেছে। হ্যাঁ, তো ওরকম আজিজ কেন দিবে? দুর্নাম হলে তো ভবিষ্যতে আজিজেরই চার্জশিট হবে, এই যে দুর্নীতিগুলো হচ্ছে। এই জন্য এখন সে এর আগে একবার চলে আসছে, গতবার, এবারও চলে আসছে। এগুলা সব নাটক। মনে করেন না যে হি হ্যাজ বিন স্যাকড। আর স্যাক হলেও কি, আপনাকে আমি বলেছি, আমার আগে সমস্যা ছিল তারেক সিদ্দিককে নিয়ে, তার বিচারে। যখন বিচার করেনি 3 মাস হয়ে গেল, আমি তো বলছি মাদার অফ মাফিয়া ইজ দ্য টার্গেট। আজিজের কি হলো আর তারেক সিদ্দিকের কি হলো আমার কিচ্ছু আসে যায় না। এখন একমাত্র টার্গেট এ মাদার অফ মাফিয়া শেখ হাসিনা হ্যাজ টু গো অ্যান্ড উই উইল এস্টাবলিশ দ্য রিয়েল ডেমোক্রেসি বাই ড্রাফটিং একটা নতুন কনস্টিটিউশন ড্রাফট করে এবং জনগণের মাধ্যমে অ্যাপ্রুভাল নিয়ে। তারপরেও মনে হচ্ছে আপাত দৃষ্টিতে আজিজ ইজ সাকসেসফুল। এনি টাইম আপনি দেখবেন আজিজ নাই। আই এম টেলিং ইউ, এই মাদার অফ মাফিয়া ডোন্ট নো। আর এদিকে র হ্যাজ এন্টার্ড হিয়ার। র তো আগের থেকে আছে। র এখন একটা নতুন গেম খেলছে। গেমটা কি? সেটা হলো আজিজকে আলাদাভাবে কন্ট্রোল করছে, হাসিনাকেও করছে, মাদার অফ মাফিয়াকে। বাই দেন তারা পুরাটা নিয়ে নিচ্ছে। যেমন সে এই একটা অ্যাম্বাসেডার আপনার পলিটিক্যাল অফিসে যাচ্ছে এবং বলছে, আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে শেখ হাসিনা মানে কি বলে এটাকে, আওয়ামী লীগই তার একমাত্র বন্ধু। উনি স্পেসিফিক যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যারা আছে তারাই ভারতের বন্ধু। এক্স্যাক্টলি। এটা তো ভারতের কনস্টিটিউশন বিরোধী, নাম্বার 1। নাম্বার 2, সার্কের কনসেপ্টের বিরোধী, সার্ক যেটা আছে। নাম্বার 3, ভারতীয় জনগণও এই কথা জীবনে বলবে না, পলিটিশিয়ানরা জীবনে এই কথা বলবে না। এই র আপনার এখানে যে হাই কমিশনার আছে এটাও কিন্তু র এর পার্ট। আপনি দেখবেন ইট ইজ এ ব্রিডিং গ্রাউন্ড ফর দি ইন্ডিয়ান সাউথ ব্লক। সাউথ ব্লক মানে সবকিছু কন্ট্রোল করে, যেটা সিকিউরিটি, ফরেন পলিসি এন্ড অল দিস থিংস। ওখানে আমার তো ইন্ডিয়ান কিছু ফ্রেন্ডও আছে, ফোন টোন করে, অফিসারও আছে। এরা বলে যে র এর জন্য আজকের ইন্ডিয়ার এই অবস্থা। কেন? আপনি দেখেন র একমাত্র সফলে হাসিনা ফ্যামিলি। এই আওয়ামী লীগে তো গেছে দেখানোর জন্য। এর আগের কথা যে আমি বললাম হাসিনা ফ্যামিলির সাথে, এরা এটা ব্যবহার করে বাংলাদেশকে শোষণ করতে পারে আর বাংলাদেশকে ডিভাইড করে রাখতে পারে। তাই আমি বাংলার জনগণকে বলবো, এইসব জুজুর ভয় এত ব্যর্থ এই র। আমি বইয়ের মাধ্যমে দেখাচ্ছি, শুড আই শো ইউ রেফারেন্স, ইন্ডিয়ান রাইটারের লেখা, যে এই ভারতকে কখনো পজিটিভলি হেল্প করতে পারেনি এই র। আপনি দেখেন এই যে চায়না যে দখল করে নিল আপনার এখনো 30 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার লাদাখ অঞ্চলে, র কি করেছে? আর্লি ইনফরমেশন নাই তো। কেননা র প্রত্যেকটা অফিসার, র এর অফিসারই বলেছে প্রত্যেকটা অফিসার ক্রিমিনাল এবং টাকা কামাই করে। আর বাংলাদেশে ব্রিডিং গ্রাউন্ড কেন? এখান থেকে কোটি কোটি টাকা এই হাই কমিশন রয়্যাল লোকরা কামাই করে এবং এখান থেকে দেখবেন তারা প্রমোশনে আমেরিকা যায় বা সেক্রেটারি হয় ইন্ডিয়াতে। কেন জানেন? পলিটিশিয়ানদের এসব ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নাই। এখান থেকে যে সেক্রেটারি হয়, বিকজ সাউথ ব্লকে অফিসাররা বলে যে মানে যোগাযোগ করলে আর টাকা পয়সা থাকলে ভালো পোস্টিং হয়। আপনি দেখেন, হিসাব করে দেখেন, বাংলাদেশ থেকে সবাই ভালো পজিশনে এখান থেকে গেছে, বিকজ আমাদের পলিটিক্যাল যে উইকনেস, এই উইকনেসটা তারা মানে এক্সপ্লয়েট করে এই কাজগুলো করে। মানে বাংলাদেশেই তারা অনেক বেশি গুরুত্ব পায়, এক কথায় বলা যায়, ব্রিডিং গ্রাউন্ড তাদের জন্য, এই ব্রয়ের জন্য। নাহলে আপনি চিন্তা করেন, পৃথিবীর কোন দেশে আছে যে ইন্টেলিজেন্সের প্রধান যে বিদেশে আছে এটা জানার কথা? কি নীতিশ না কিতিশ কি নাম বলেন একটা রয়ের আছে, তার নাম কি করে জনগণ জানে? এটা তো জানার কথা না। এটা জানা হলে বাংলাদেশ সরকারের অ্যারেস্ট করা উচিত। আপনার হাই কমিশনের স্টাফ এক জিনিস, র আর এক জিনিস। কোন ইন্টেলিজেন্সের আপনি অ্যারেস্ট করার কথা বলছেন, আমাদের সীমান্তে তো তারা মানুষকে পাখির মতো গুলি করে মারে। আপনি দেখেছেন কিনা সাম্প্রতিক সময় আমাদের পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য আমাদের বিজয় দিবসের প্রাককালে, একটু যদি আপনাকে শোনাই আমি। আমাদের অনেক লোকজন ওখানে বর্ডারের ভিতরে ঢুকে অনেক ভিতরে যায় এবং বন্দুক নিয়ে যায়, মুখ গোলাগুলিও করে, হ্যাঁ বমও নিয়ে যায়। তো এটা শুধু একতরফা দোষ না, আমাদেরও কিন্তু দোষ। কারণ আমাদের কিছু দুষ্ট ব্যবসায়ীরা এরা ওখানে ইলিগালি যায় এবং তাদের কাছে অস্ত্র থাকে, তখন ওরা বাধ্য হয় ভয়ে, কারণ অস্ত্র থাকলে তো ভয়ে ওদের গুলি করে ফেলে।
এগুলোকে কি বলবো বলেন, এটা একটা ক্রিমিনাল। আসলে কিন্তু এই স্মাগলিং করতো, এর 14 গোষ্ঠী। এটা শেখ জানে কেন এটা? সে তো বর্ডারে স্মাগলিং করতো, অস্ত্র নিয়ে যেত মনে হয়। আমি বর্ডারে চাকরি করেছি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, বিডিআর আগে যারা চাকরি করেছে, বর্তমানে যারা চাকরি করছে, বর্ডার এলাকায় বাঙালিদের কোনো অস্ত্র থাকে না। আর সে তো এই কথা বলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন বিপদাপন্ন করে দিল। সে বিএসএফ কে লাইসেন্স দিয়ে দিল হত্যা করার জন্য। অতএব বিএসএফ যদি গুলি করে, তারা রেফার করবে তার এই বক্তব্য থ্রু আউট দি ওয়ার্ল্ড। আরে মাদার অফ মাফিয়া শেখ হাসিনা, অ্যারেস্ট দিস, এই ক্লাউনটাকে অ্যারেস্ট করেন। মুখে গোবর দিয়ে ঢাকা শহরে ঘোরানোকে, সে বাংলার মানুষকে হত্যা করার জন্য বিএসএফ কে লাইসেন্স দিয়ে দিয়েছে। বিএসএফ হত্যা করবে আর রিপোর্ট পাবে সারা পৃথিবীতে এবং হাই কমিশনে, যে ফরেন মিনিস্টার অফ বাংলাদেশ সেড উই আর কিলিং দি টেররিস্ট কামিং উইথ আর্মস। আজ পর্যন্ত দেখেছেন বিএসএফ কাউকে হত্যা করে একটা আর্মস দেখিয়েছে, একটা আর্মস রিকভারি দেখিয়েছে? ইজ দেয়ার এনি ইনসিডেন্ট? আমি তো বিডিআর বর্ডারে ছিলাম, এই ধরনের কোনো ইনসিডেন্ট নাই। যত অস্ত্র ফেন্সিডিল আসে ভারত থেকে, সে উল্টা কথা বললো। আমরা বলে আমাদের লোক নাকি অস্ত্র নিয়ে যায়। আপনি কত ভয়ঙ্কর একটা কথা বলেছে, এ মাদার অফ মাফিয়া। আমি এসব প্রাইম মিনিস্টার, এরা প্রাইম মিনিস্টার হয়েছে, আপনি চিন্তা করতে পারছেন এই কথার উপরে ফরেন মিনিস্টারকে অ্যারেস্ট করা উচিত, যে ইউ হ্যাভ গিভেন লাইসেন্স টু বিএসএফ এন্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট টু কিল আউট পিপল ইন দ্য বর্ডার। এ ফরেন মিনিস্টার ইজ টেলিং দিস। আজ পর্যন্ত ইন্ডিয়া কোনো রিকভারি দেখিয়েছে আমাদের বাঙালিদের কাছ থেকে অস্ত্র? এবং কর্নেল শহীদ, আমি যদি বলি, এই যে ধরুন আমাদের পররাষ্ট্রমন্ত্রী আপনি যদি বললেন যে ইন্টারন্যাশনালি এখন ইন্ডিয়া বা বিএসএফ চাইলে এটা ব্যবহার করতে পারে, যে হ্যাঁ এটা স্টেটমেন্ট, তো সেই জায়গাটা। এবং এই লোক এর আগে বলেছে ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এত কিছুর পরেও, এরকম উজবুকি মন্তব্যের পরেও সে কিন্তু বহাল তবিয়তে। কিন্তু তাকে কে স্যাক করবে? প্রাইম মিনিস্টার না? সে কিসের প্রাইম মিনিস্টার? মাফিয়া মাতারানি। এমনি কি আমি মাফিয়া মাদার অফ মাফিয়াস বলেছে? এদের কোনো যোগ্যতা আছে? ওর বাবার কোনো যোগ্যতা ছিল? খালি গলায় গলাবাজি করতে পারে। ওর বাবা বলেছে না, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বা এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নিজের কথা নিজে রক্ষা করেছে। দেশের দায়িত্ব নেওয়ার পরে চাপাবাজি করা যায়, গুন্ডামি করা যায়, রাষ্ট্র চালানো যায় না। একটা স্বাধীন রাষ্ট্র 3.5 মাসের মাথায় ধ্বংস করে দিয়েছে ডেমোক্রেসি। তার মেয়ে কি হবে বলেন? আজকে রাষ্ট্রে এই অবস্থা কেন? সে কি বোঝে যে ফরেন মিনিস্টার কি কথাটা বলেছে? না, শেখ হাসিনা সেই মায়া দয়া নাই এই জনগণের জন্য। সে চায় আমি তো যত পারতেছি গুম খুন করতেছি, বাকিটুক এসে বিএসএফ করুক। আমি ভারতবর্ষকে বলে দিচ্ছি, I mean the Indian government and the politicians, ভারতের জনগণকেও বলছি, আপনারা আমাদের বন্ধু এখনো আছেন, আপনারা এই র এবং এই বিএসএফ এর লাগাম ধরুন। আপনাদের কেমন লাগবে যদি বাংলাদেশি কোনো ইন্টেলিজেন্স বিএসএফ ডিজিএফআই লোক কলকাতায় যদি পরিচয় দেয় আমি ডিজিএফআই লোক, আপনাদের ধরে বাঁধে জেলে ঢুকাবেন আমি জানি। আপনাদের কেমন লাগবে যদি আমরা গুলি করি ইন্ডিয়ান লোকদের উপরে? অস্ত্র সবকিছু চালান তো আপনারাই দেন। এটা তো হাজার হাজার ভুরি ভুরি আমি কত ডকুমেন্ট জমা দিয়ে আসছি। এমনকি আপনাদের বিএসএফ কর্তৃপক্ষের সাথে মিটিং হয়েছে আমার, আপনারা দেখেন প্রসিডিংসে আছে। তাই আপনাদের গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে যদি এইভাবে আপনাদের র এবং এই বিএসএফ যদি অনিয়ন্ত্রিত থাকে। দিস ক্যানট গো লাইক দিস। আমরা যেমন চাই আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, আপনারাও করুন, বিপন্ন হয়ে যাবেন। ডোন্ট থিঙ্ক যে আপনারা এই রিজিয়নে সবচেয়ে শক্তিশালী। আরো শক্তিশালী পৃথিবীতে লোক আছে, বাঙালি আরো শক্তিশালী। 18 কোটি লোক এমনি ছেড়ে দিবেন আপনাদেরকে। উই হ্যাভ ফট ওয়ার ওয়ান্স। আপনাদেরই এই যে এখানে ইস্টার্ন কমান্ডের যে চিফ অফ স্টাফ ছিলেন মিস্টার জ্যাকব, জেনারেল জ্যাকব, লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব, তিনি বলেছেন মুক্তিযুদ্ধরা যদি 11 মাস 8.5 মাস যুদ্ধ করে যদি
সফলতা না আনতো তাহলে ইন্ডিয়া যে যুদ্ধটা করেছে এই বইয়ের মধ্যেই আছে, স্পষ্ট তিনি বলেছেন। আমি পরবর্তীতে সহ দেখাবো, তার পেজ অনুযায়ী বলে দিব কোথায় কোথায় বলেছেন উনি, মিস্টার জ্যাকব। হি সেড বাঙালি মুক্তিযোদ্ধারা যদি আর্মিকে কোণঠাসা না করতো ক্যান্টনমেন্টের ভিতরে, তাহলে ইন্ডিয়ান আর্মির পক্ষে ডিফিকাল্ট হতো। তারপরও আপনাদের শত শত আর্মি মারা গেছে। So you must understand, we know how to fight. এইভাবে আমাদের সার্বভৌমত্বের উপরে ডাইরেক্ট করছেন। জনগণ এখন বলতে শুরু করেছে চায়নাকে ডাকো, পাকিস্তানকে ডাকো। এটা ভালো লাগছে আপনাদের? আমরা কোনো চায়না দেখতে চাই না, পাকিস্তানও দেখতে চাই না, আর ভারতের এই নোংরামিও দেখতে চাই না। কারণ হচ্ছে ভারতের মতো একটি দেশ যারা আসলে সুযোগ পেলে তো সুযোগ তো তারা কাজে লাগাবেই, তাই না? এবং আপনি যদি ডেকে এনে সুযোগ করে দেন তাহলে তাদের আধিপত্য বিস্তার করবেই। তো কথা বললো ফরেন মিনিস্টার যদি এই কথা বলে আর তারা সুযোগ নেবে না? আমরাও তো আমাদের লোক বিদেশে যাচ্ছে না, আমরা সুযোগ নিচ্ছি না যাতে ফরেন কারেন্সি আসে, সুযোগ দিচ্ছে আমাদের। আরে ভাই, সুযোগ এবং একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে ডেফিনেটলি ফ্রেন্ডশিপ থাকবে, বাট দেয়ার হ্যাজ টু বি সাম ইকুয়াল শেয়ার, ইকুয়ালিটি থাকতে হবে। এবং কর্নেল শহীদ, পার্শ্ববর্তী নেপাল তো বাংলাদেশের তুলনায় অনেক ক্ষুদ্র, নেপালও ভারত যে তোয়াক্কা করে না। হ্যাঁ, মালদ্বীপ, শ্রীলঙ্কা কেউই ভারতকে পাত্তা দেয় না, তোয়াক্কা করে না। ভারতের জনগণ, ভারতের পলিটিশিয়ানরা বোঝে যে ইউ হ্যাভ বিকাম এ হেট্রেড নেশন, ইউ হ্যাভ বিন আইসোলেটেড ইন দিস রিজিয়ন। এবং বাংলাদেশের জনগণ যে পরিমাণ ক্ষুব্ধ বা যে পরিমাণ বিতৃষ্ণ হয়ে আছে, তাতে আসলে ভবিষ্যতে কি দাঁড়ায় সেটি হচ্ছে দেখার বিষয়। এখনো সময় আছে বাংলাদেশের জনগণের সাথে ভারতের বন্ধুত্ব বা সম্পর্ক মজবুত করার, কারণ না হলে এটি অনেক বিরূপ প্রভাব ফেলবে। এটা মজবুত হবে যদি পলিটিশিয়ানরা দায়িত্ব নেয়। পলিটিশিয়ানরা কাজ করছে কিভাবে? র যা বলতেছে সেইভাবে এটা উদ্বোধন করছে, ওটা উদ্বোধন করছে, আর র এদিকে টাকা কামাচ্ছে। আর র যেভাবে ইন্ডিয়ান ইন্টারনাল সিকিউরিটিতে মানে থ্রেটেন করেছে, সেরকম রিজিয়নে এই র এর ব্যর্থতার জন্য পুরা রিজিয়নে আজকে ইন্ডিয়া হ্যাজ বিকাম আইসোলেটেড, ফ্রেন্ডলেস স্টেট ইন্ডিয়া। গণেশ শহীদ, আমি আবারও আপনার সঙ্গে আরো কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আমরা এখন স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর রাজু আহমেদ দীপু। ডক্টর রাজু আহমেদ দীপু জার্মান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, যিনি নিজের জীবন বাঁচানোর তাগিদে বাংলাদেশ থেকে তিনি নির্বাসনে গেছেন, স্বেচ্ছা নির্বাসনে। বাংলাদেশে তাকে না হলে এই ফ্যাসিস্ট সরকার যে কোনো সময় হত্যা করতে পারত। রাজু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আপনি কর্নেল শহীদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, আমাদের সঙ্গে আপনার অনুভব শেয়ার করতে চেয়েছিলেন। আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর কনক সারোয়ার, ধন্যবাদ জানাচ্ছি কর্নেল শহীদ ভাইকে। ওনার অক্লান্ত পরিশ্রম, দীর্ঘ অনেকগুলো এপিসোড আমি দেখেছি। অ্যাকচুয়ালি আমি প্রকৃতপক্ষে মানে সরাসরি যারা বাংলাদেশে ক্রাইম করছে, যেমন সমস্ত ক্রাইম গুলো, সমস্ত করাপশন এবং দেশের যে বর্তমান সিচুয়েশন, সবকিছুর জন্য কিন্তু প্রাইম মিনিস্টার দায়ী, শেখ হাসিনা নিজে দায়ী। তার জলজন্ত প্রমাণ আমি নিজে, কারণ অনেকগুলো করাপশন করেছে এই করোনাকালীন, অনেক দুর্নীতি করেছে, যার অনেক এভিডেন্স আছে, যেগুলো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো, পরবর্তীতে দেশবাসী দেখতে পারবে। তো প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। তো বর্তমান যে পরিস্থিতি চলছে, সরকারের যেসব উন্নয়ন, যে ধরনের প্রকল্প, যা কিছুই আপনারা দেখছেন, সবকিছুই কিন্তু একটা মিথ্যা, বানোয়াট এবং বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডা দিয়ে এরা একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। দেখাচ্ছে যে আসলে উন্নয়ন, কিন্তু কোনো উন্নয়নই হচ্ছে না। একদিকে দেশের টাকা মানে বিভিন্ন দেশে পাচার করছে, এবং যারা পাচার করছে এগুলো সম্পূর্ণ কিন্তু প্রাইম মিনিস্টারের লোকজন, তাদের ফ্যামিলির লোকজন। অনেক শত শত প্রুফ আছে, এই ধরনের ডকুমেন্টারি আকারে দেখাবো। কারণ বাংলাদেশের অ্যাকচুয়ালি মানুষ তো আগামীকালকে কি দেখবে, কি চিন্তা ভাবনা করবে, তা কিন্তু নির্ভর করে মিডিয়া, এবং এই মিডিয়াগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যার কারণে প্রতিদিন মানুষ মিথ্যা তথ্য, বিভ্রান্তকর তথ্য উপস্থাপন, নানান ধরনের যৌক্তিক যে টকশো গুলো হচ্ছে, এ থেকে কিন্তু জনগণ মানে মানসিকভাবে একটা আসক্ত
ভিন্ন পরিস্থিতি সিচুয়েশন হয়ে গেছে। মানে তারা কি চিন্তা করবে তা কিন্তু ডিপেন্ড করতে